ও অ্যারোডেব্রো সিকিউরিটিস, এটা হচ্ছে ক্লাস 32। অ্যারোডেব্রো সিকিউরিটি হইতেছে এমন একটা সিকিউরিটিস যেটা নেক্সট ইয়ারে $1 দিবে। ঠিক আছে, নেক্সট ইয়ারে $1 দিবে, মানে $1 আমাকে পে করবে। এই সিকিউরিটিসটা থেকে আমি $1 পাবো যদি নেক্সট পিরিয়ডে একটা স্পেসিফিক স্টেট ইনকার করে। ঠিক আছে, আর আমাকে কিছুই দিবে না, এই সিকিউরিটিসটা থেকে আমি কিছুই পাবো না যদি এই স্পেসিফিক স্টেট ছাড়া অন্য কোনো স্টেট অ্যারাইজ করে। ঠিক আছে, এইরকম সিকিউরিটি গুলাকে বলা হয় এরোডেব্রো সিকিউরিটিস। সহজ কথায় বলতে গেলে যে এরোডেব্রো সিকিউরিটিস হচ্ছে এমন একটা সিকিউরিটিস যেটা আমাকে $1 দিবে একটা নির্দিষ্ট সিচুয়েশনে, আর কিছুই দিবে না এই সিচুয়েশন ছাড়া অন্য সিচুয়েশন যদি অ্যারাইজ করে। এইরকম কোন সিকিউরিটি যদি থাকে সেটাকে বলা হয় এরোডেব্রো সিকিউরিটিস। এইরকম সিকিউরিটিস আসলে মনে হয় না আছে, কিন্তু প্রত্যেকটা সিকিউরিটিস কে খুব সম্ভবত এরোডেব্রো সিকিউরিটিস এর মতো করে কেমনে জানি বানানো যায়। প্রত্যেকটা সিকিউরিটিস কে এই সিকিউরিটিস এর মতো করে বানানো যায়, বানানোর পরে যে কোনো কমপ্লেক্স সিকিউরিটিস কে আমরা এরোডেব্রো সিকিউরিটিস এই মডেল ইউজ করে ইজিলি হচ্ছে তাদের যে প্রাইস নির্ণয় করতে পারি, তাদের ভ্যালুয়েশনটা করতে পারি। তো বলতেছে যে প্রোভাইডেড দ্যাট মার্কেট ইজ কমপ্লিট, মার্কেট যদি কমপ্লিট হয় এবং পারফেক্ট হয়, তাহলে উই ক্যান ভ্যালু এনি কমপ্লিকেটেড সিকিউরিটিস, আমরা যে কোনো কমপ্লিকেটেড সিকিউরিটিস কে কি করতে পারি, ভ্যালু করতে পারি, তার ভ্যালুয়েশন করতে পারি বাই রেপ্লিকেটিং এ পোর্টফোলিও অফ এডি সিকিউরিটিস। এই যে রেপ্লিকেট করা হয়, ওই যে যে কমপ্লেক্স যে সিকিউরিটিসটা আছে সেটাকে রেপ্লিকেট করা হয় টু এডি সিকিউরিটিস, এটাকে এডি সিকিউরিটিস এর মতো করে এটাকে বানাইতে হয়। বানানোর পরে আমরা এটাকে ইজিলি ভ্যালুয়েশন করে ফেলতে পারি এই এরোডেব্রো সিকিউরিটিস যে মডেল আছে এই মডেল অনুসারে। এরপরে বলতেছে এডি সিকিউরিটি প্রাইসিং ইজ এ জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যাসেট প্রাইসিং ফ্রেমওয়ার্ক। সো এটা একটা হচ্ছে অ্যাসেট প্রাইসিং ফ্রেমওয়ার্ক, সিএপিএম যেরকম একটা অ্যাসেট প্রাইসিং ফ্রেমওয়ার্ক, এই এডি সিকিউরিটিসটাও হচ্ছে একটা অ্যাসেট প্রাইসিং ফ্রেমওয়ার্ক, একটা মডেল, ভ্যালুয়েশন করার একটা মডেল। অ্যান্ড ইট ইজ এন ইমপ্রুভমেন্ট ওভার সিএপিএম, এবং এই মডেলটা সিএপিএম থেকে ভালো। এরোডব্লিউ সিকিউরিটিজ যে প্রাইসিং মডেল মেথডটা, এটা হচ্ছে সিএপিএম থেকে ভালো মেথড। কারণ কি, কোন দিক থেকে ভালো? ইট ডাজ নট নিড দ্য কোয়াড্রেটিক শেপ অফ ইউটিলিটি কার্ভ। মানে সিএপিএম এ হচ্ছে আহ, একটা লিমিটেশনস আছে, সিএপিএম এ দুইটা লিমিটেশনস আছে, অনেকগুলো লিমিটেশনস আছে, এর মধ্যে দুইটা লিমিটেশনস এখানে বলা হয়েছে সিএপিএম এর। এই যে সিএপিএম এর দুইটা লিমিটেশন, এই দুইটা লিমিটেশন এরোডব্লিউ সিকিউরিটিস এর মধ্যে নাই। এজন্য এলডব্লিউ সিকিউরিটি প্রাইসিং মডেলটা সিএপিএম থেকে ইমপ্রুভড বলা হয়েছে, যে এটা ইমপ্রুভমেন্ট ওভার সিএপিএম। সো সিএপিএম এর দুইটা সমস্যা কি? সিএপিএম এর দুইটা সমস্যা হচ্ছে যে সিএপিএম এ কোয়াড্রেটিক শেপ অফ ইউটিলিটি কার্ভ লাগে, কোয়াড্রেটিক শেপ অফ ইউটিলিটি কার্ভ প্রয়োজন হয়, যেখানে এলডব্লিউ সিকিউরিটিসে কোয়াড্রেটিক শেপ অফ ইউটিলিটি কার্ভ না হইলেও চলে। আর একটা হইতেছে ইট ডাজ নট নিড অ্যাসেট রিটার্নস টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো সিএপিএম মডেলে হইতেছে অ্যাসেট রিটার্ন গুলা হইতে হয় নর্মালি ডিস্ট্রিবিউটেড, না হলে সিএপিএম ভ্যালুয়েশন করা যায় না। আর এরোডব্লিউ সিকিউরিটিস বানানো এটা আসলে করা যায় না বলতে এরকম না, সিএপিএম মডেল অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে দেখতে হবে যে ওই অ্যাসেট সিরিজটার রিটার্ন গুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। নর্মালি ডিস্ট্রিবিউটেড যদি না হয় সেক্ষেত্রে সিএপিএম ইউজ করাটা উচিত না। সিএপিএম এর একটা কোর এজাম্পশন হইতেছে নর্মালি ডিস্ট্রিবিউটেড হইতে হবে। এই এরোডব্লিউ সিকিউরিটির যে মডেলটা আছে সেখানে এই অ্যাজাম্পশনটা দরকার নাই, নর্মালি ডিস্ট্রিবিউটেড না হইলেও চলবে। ঠিক আছে, তার মানে এডি সিকিউরিটিসটা কোন দিক থেকে সিএপিএম থেকে ভালো? একটা হইতেছে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড না হইলেও সমস্যা নাই, অ্যাসেট রিটার্ন নর্মালি ডিস্ট্রিবিউটেড না হইলেও করা যাবে। আর একটা হইতেছে কোয়াড্রেটিক শেপ অফ ইউটিলিটি কার্ভের দরকার নাই, কোয়াড্রেটিক শেপ অফ ইউটিলিটি কার্ভ না হইলেও এটা আহ, এই মডেলটা অ্যাপ্লাই করা পসিবল। এই দুইটা ইমপ্রুভমেন্ট আর কি। এরপরে এখানে ব্যাখ্যা কথাবার্তা বলা আছে, এগুলাই বলছি এতক্ষণ। এখন হইতেছে ম্যাথ, কিভাবে একটা সিকিউরিটিস এর ভ্যালুয়েশন করা যায়, একটা সিকিউরিটি এরোডব্লিউ সিকিউরিটিস এর প্রাইস কিভাবে নির্ধারণ করা যায়। এখানে ইনফরমেশন দেওয়া আছে এজেন্টস ওয়ান এবং এজেন্ট টু, মানে দুইজন ব্যক্তি আর কি, দুইজন।
ব্যক্তি। সো টাইম জিরোতে এই যে সিকিউরিটিসটা আছে, সিকিউরিটিস না বেসিক্যালি এটা হচ্ছে এন্ডাউমেন্টস, এই ইনফরমেশন গুলো হচ্ছে এন্ডাউমেন্টস। যে এজেন্ট ওয়ান এর টাইম জিরোতে তার এন্ডাউমেন্ট আছে হচ্ছে 10, তার মানে এন্ডাউমেন্ট মানে সম্পত্তি আর কি। তো তার হচ্ছে 10 টাকা আছে। স্টেট ওয়ান যদি অ্যারাইজ করে তাহলে সে ওই যে সিকিউরিটিসটা আছে সেই সিকিউরিটিসটা থেকে সে $1 পাবে। স্টেট টু যদি অ্যারাইজ করে তাহলে সে $2 পাবে। এরপরে দুই দুই নাম্বার যে এজেন্টস আছে তার বর্তমানে 5 টাকা আছে। আর যদি স্টেট ওয়ান অ্যারাইজ করে তাহলে সে 4 টাকা পাবে এন্ডাওমেন্ট, এবং স্টেট টু যদি অ্যারাইজ করে তাহলে সে 6 টাকা পাবে আর কি। এই সব কিছু আসলে এন্ডাওমেন্টের আর কি, এখানে সিকিউরিটিস নিয়ে কোনো কিছু বলার দরকার নাই। সেই সব কিছু হচ্ছে এন্ডাওমেন্ট। তার মানে টাইম টাইম 1 বছর পরে তো আসলে কি হবে সেটা তো বলা যায় না, স্টেট ওয়ানও হইতে পারে স্টেট টু হইতে পারে। স্টেট ওয়ান যদি হয় তাহলে সে 1 টাকা পাবে, স্টেট টু হইলে সে 2 টাকা পাবে। সেম ভাবে সেকেন্ড ব্যক্তিটারও ইনফরমেশন দেওয়া আছে। তো স্টেট ওয়ান যে প্রিভেইল করবে সেটার পসিবিলিটি হচ্ছে 1/3, আর স্টেট টু হচ্ছে প্রিভেইল করার পসিবিলিটি হচ্ছে 2/3। এগুলো ইনফরমেশন গিভেন থাকবে। এরপরে একটা ইউটিলিটি ফাংশন দেওয়া থাকবে প্রশ্নে। এটা হচ্ছে ইউটিলিটি ফাংশনটা, যেটা হচ্ছে 0.5 CO, মানে হচ্ছে আজকের কনজাম্পশন, প্লাস এটা মনে হয় 0.9 e⁻ln C1। এটা হচ্ছে একটা ইউটিলিটি ফাংশন। এটা দুইজন ব্যক্তির জন্যই অ্যাপ্লাইকেবল, এজেন্ট ওয়ান এর জন্য এই সি ফাংশনটা অ্যাপ্লাইকেবল এবং টু এর জন্য, তার মানে সবার জন্য সেম ইউটিলিটি ফাংশন। এটা একটা লিমিটেশনস। আসলে নর্মালি হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির ইউটিলিটি ফাংশন সেম হয় না, এখানে সেম করে নিচ্ছে আর কি। এরপরে হইতেছে রিকোয়ারমেন্ট। কি রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে এডি সিকিউরিটির প্রাইসটা নির্ধারণ করতে হবে। আরেকটা রিকোয়ারমেন্ট আছে সেটা হইতেছে যে ক্যালকুলেট দ্য কনজাম্পশন অফ বোথ এজেন্টস। এই যে দুইজন এজেন্টস আছে তাদের কনজাম্পশন, তারা কি পরিমাণ কনজিউম করবে এট টাইম ওয়ানে এবং টাইম জিরোতে। টাইম ওয়ানে তারা কি পরিমাণ কনজিউম করবে এবং টাইম জিরোতে তারা কি পরিমাণ কনজিউম করবে, এই দুইটা প্রশ্ন আর কি। তাহলে প্রথম প্রশ্নটাতে আগাই ক্যালকুলেট দ্য এডি সিকিউরিটির প্রাইস। এটার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এই যে ইউটিলিটি ফাংশনটার দিকে একটু নজর দেই। ইউটিলিটি ফাংশন যেটা আছে সেটাকে এখানে আহ নিয়ে আসা হয়েছে যে আনসার, এখান থেকে আনসার স্টার্ট সলিউশন। তো গিভেন জেনারেলাইজড ইউটিলিটি ফাংশন, এই যে ইউটিলিটি ফাংশনটাকে লেখা হইলো হুবহু। এরপরে যেটা করতে হচ্ছে আহ এই যে লন C1 1 বছর পরের যে বিষয়টা লেখা হয়েছে, 1 বছর পরে তো স্টেট হইতে পারে 2টা। তাহলে এটার এটা তো এক্সপেক্টেড দেওয়া না, এক্সপেক্টেড সাইন, এক্সপেক্টেড ভ্যালুটাকে আমরা এটা করে ফেলি, ভেঙে ফেলি। যে এক্সপেক্টেড মানে তো অ্যাভারেজ, তো অ্যাভারেজ আমরা কিভাবে বের করি? একটা হইতেছে 1 বছর পরে, তাই না? 1 বছর পরে যা পাবো, তো 1 বছর পরে আমার স্টেট হইতে পারে এটা C11। তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 1/3, প্রশ্ন দেওয়া আছে। আবার স্টেট আসতে পারে 2, এই যে 2 নাম্বার স্টেট আসতে পারে। C1 আসলে হচ্ছে এই প্রথম ওয়ান দিয়ে বোঝাইতেছে যে 1 নাম্বার বছর, সো এটা এখানে না লিখলেও চলবে, পারলে লিখতে হবে। মানে জাস্ট বোঝার সুবিধার্থে সি এবং লাস্টের ওয়ানের দিকে নজর দিলেই হচ্ছে। C1 তো আমরা জানি 1 বছর পরের কাহিনী। তো 1 বছর পরে স্টেট ওয়ান আসতে পারে এবং স্টেট টু আসতে পারে। তো এই যে স্টেট ওয়ান এর প্রবাবিলিটি দিয়ে গুণ দেওয়া হয়েছে এবং স্টেট টু এর প্রবাবিলিটি দিয়ে গুণ দেওয়া হয়েছে। তো জাস্ট তার মানে কি করা হলো, এই যে এভারেজ জিনিসটাকে, এক্সপেক্টেড এই জিনিসটাকে ভেঙে লেখা হইল। এখন যেটা করতে হবে, আহ এই 1/3 এটাকে বাইরে নিয়ে আসতে পারি। এই যে 1/3 কে একটু বাইরে নিয়ে আসলাম, 0.9 এর সাথে গুণ করে দিলাম। সেম ভাবে এই 0.9 এখানে এটার সাথে গুণ হবে, 2/3 এর সাথে গুণ হবে, যেহেতু 0.9 এই দুইটার সাথে গুণ আকারে ছিল। তো 0.9 ইন্টু 2/3 লন C2। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে একটু বড় করা হইলো। তো এটা পাইলাম কি ইউটিলিটি ফাংশন। এখন যেটা করতে হবে, এই ফাংশনটাকে আমি চাইলে এজেন্ট স্পেসিফিক বানায় ফেলতে পারি। এখানে তো আমার তো এজেন্ট দুইজন। তো এজেন্ট স্পেসিফিক কিভাবে এই ফাংশনটাকে বানানো যায়,
সেটা হইতেছে যে C0 এর উপরে আই দিয়ে দিব, C1 এর উপরে আই দিয়ে দিব, এই যে এখানে C2 আছে সেটার উপরে আই দিয়ে দিব। এভাবে এখানে আসলে C2 লিখলে হবে না, এখানে লিখতে হবে 1 2, এই যে C1 2 লিখতে হবে। এখানে C11 আছে, এখানে আরেকটা 1 হবে। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি সেম রাখতে হবে, চেঞ্জ করা যাচ্ছে না। তো এটাকে আমরা এজেন্ট স্পেসিফিক বানাইতে পারি কিভাবে? জাস্ট এজেন্ট স্পেসিফিক ইউটিলিটি ফাংশন, এটা তো দুইজনের জন্যই সেম, তাই না? এটা তো আসলে দুইজনের জন্যই সেম ফাংশন, সো এই জন্য এখানে আর চেঞ্জ হবে না। সো ওয়ান এর জন্য এখানে আমরা ওয়ান দিয়ে দিয়ে যাব, C0 এর উপরে ওয়ান দিব, C1 এর উপরে ওয়ান দিব, C2 এর উপরে ওয়ান দিব। আর যখন এজেন্ট সেকেন্ড এজেন্ট নিয়ে কথা বলবো, সেকেন্ড এজেন্টের সময় এখানে ওয়ান এর জায়গায় টু দিব, এখানে ওয়ান এর জায়গায় টু দিব, এখানে ওয়ান এর জায়গায় টু দিব। সো এটা এজেন্ট স্পেসিফিক বানায় ফেলবো। আই দেওয়া হচ্ছে, আই মানে হচ্ছে এজেন্ট আর কি, আই। এখানে এজেন্ট এক নিয়ে কথা বললে আমি এক দিতে পারি, দুই নিয়ে কথা বললে আমি দুই দিতে পারি। এটা মেজর কনসার্ন না। মেজর জায়গা হচ্ছে এইখানে, ডিরাইভেশনে আস্তে আস্তে ঢুকতেছি। সেটা হইতেছে, সো এডি সিকিউরিটিস এর একটা কনস্ট্রেন্ট আছে। এডি সিকিউরিটিস আমরা ভ্যালুয়েশন করার সময় একটা কনস্ট্রেন্ট, একটা কনস্ট্রেন্ট আছে, সেটা হইতেছে টোটাল কনজাম্পশনস এবং টোটাল এন্ডাউমেন্ট এটা ইকুয়াল হবে। যা কনজিউম করব, মানে এন্ডাউমেন্ট যা আছে তার থেকে বেশি কনজাম্পশন করা সম্ভব না, মানে ম্যাক্স আর কি। সো টোটাল কনজাম্পশন এবং টোটাল এন্ডাউমেন্ট সমান হবে। তো এই কনস্ট্রেন্টটাকে ধরেই আসলে এখন ইনফরমেশন গুলো বসাইতে হবে। তো টোটাল কনজাম্পশনটা আমরা কিভাবে বের করতে পারি? টোটাল কনজাম্পশনটা বের করতে পারি হচ্ছে কিভাবে, যে আজকে C0 মানে কি, আজকের কনজাম্পশন, সেটা সিকিউরিটি ওয়ান হোক অথবা টু হোক, এজেন্ট ওয়ান আর টু হোক, যাই হোক না কেন, আজকের কনজাম্পশন প্লাস 1 বছর পরের স্টেট ওয়ান এর কনজাম্পশন ইন্টু P1, 1 বছর পরের স্টেট টু, স্টেট টু, তো স্টেট টু ইন্টু P2। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কনজাম্পশন, আর এটা এবং এটা, এই দুইটা হচ্ছে ফিউচার, মানে 1 বছর পরের কনজাম্পশন। 1 বছর পরে তো স্টেট হবে দুইটা, এজন্য এখানে দুইটা জিনিস আসতেছে। আজকেরটা তো আমি জানি, আজকেরটা তো নিয়ে কোনো সমস্যা নেই, আজকেরটা একটা টার্ম হবে। এবং যখন এই ফিউচার নিয়ে কথা বলবো তখন তো স্টেট দুইটা, তো দুইটা জিনিস লিখতে হচ্ছে। এবং প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে হবে, কারণ এটা তো আর 100% ফিক্স না যে ওইটাই হবে। ঠিক আছে, P1 P2 আমাদেরকে দিয়ে নিতে হবে। এই হচ্ছে আমার টোটাল কনজাম্পশন। এটা আমি এক নাম্বারের, এক নাম্বার এজেন্টস এর জন্য বলি, আর 2 নাম্বার এজেন্টস এর জন্য বলি, এখানেও একটা আই দিতে হবে। C1 2 এর উপরেও একটা আই দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টোটাল কনজাম্পশন পাইলাম। এখন দেখি তাহলে টোটাল এন্ডাউমেন্ট কি হবে। টোটাল এন্ডাউমেন্ট হচ্ছে এই যে ই দিয়ে বোঝায়, এন্ডাউমেন্ট কে বোঝায় ই দিয়ে। তাহলে এন্ডাউমেন্টও কি হইতে পারে, আজকের এন্ডাউমেন্ট আর 1 বছর পরের এন্ডাউমেন্ট। তো 1 বছর পরের এন্ডাউমেন্ট হইতেছে এই যে স্টেট ওয়ানে এবং স্টেট টু, দুইটা হইতে পারে। তো স্টেট ওয়ান এরটাকে P1 দিয়ে গুণ দিতে হবে, স্টেট টু এরটাকে P2 দিয়ে গুণ দিতে হবে। ওই যে এন্ডাওমেন্টের টেবিল দেওয়া আছে পরে, এন্ডাওমেন্টের এই যে টেবিল গুলো দেওয়া আছে, ওইখান ওইখান থেকে ইনফরমেশন আমরা নিব একটু পরে। তো এটা পাইলাম ফর্মুলা। ঠিক আছে, কনজাম্পশন গুলাই তো আমরা বের করতে চাই, তো এটা তো জানি না কনজাম্পশন গুলো কি, আর এন্ডাওমেন্ট গুলো তো আমরা জানি। So, এই দুইটা জিনিস ইকুয়াল টু দিয়ে বসানোর পরে যেটা করতে হবে, এখানে C0টাকে এই পাশে রাখবো, বাকি সব কিছুকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এগুলা যা আছে এই পাশেই থাকতেছে, এই যে। আর এই পুরা এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম এখানে মাইনাস আকারে চলে আসবে। তাহলে আমি কি পাইলাম, আজকের কনজাম্পশনের একটা ফাংশন পাইলাম। আজকের কনজাম্পশন সমান হচ্ছে, আজকের কনজাম্পশন, এই সিকে এজেন্ট ওয়ান এর কথাই বলি, আই মানে তো এজেন্ট ওয়ানও হইতে পারে, টু হইতে পারে। এজেন্ট ওয়ান এর আজকের কনজাম্পশন সমান হচ্ছে এই জিনিসগুলার যোগ বিয়োগের সমষ্টি আর কি। তো এটা পাইলাম। এরপরে চলে যাই, এখানে নোটেশন গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে কি বোঝায় এটা না দেখলেও চলবে। এখন যেটা করতে হবে, এই যে C0 মানটা পাইলাম, এই যে C0 মানটা পাইলাম, এই C0 মানটাকে আমি এই যে আমার ইউটিলিটি ফাংশন আছে না, এই যে ইউটিলিটি ফাংশন, এই ইউটিলিটি ফাংশনের যে C0 এখানে বসাই দিই। ঠিক আছে, তাহলে ইউটিলিটি ফাংশনটাকে ফার্স্টে আমরা একটু জেনারেলাইজ করছিলাম, করার পরে C0 মানটা বের করলাম একটা কনস্ট্রেন্ট থেকে। এখন C0 মানটাকে ওই ফাংশনটাতে বসাই দিলাম,
বসাই দিলে লাইনটা কি আসতেছে, এই যে বিশাল একটা লাইন আসতেছে। এটা হচ্ছে তাহলে বেসিক্যালি ওই যে ল্যাগ্রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা যেরকম কি করতাম, অবজেক্টিভ ফাংশনের সাথে কনস্ট্রেন্ট গুলাকে ইনকর্পোরেট করতাম না, কনস্ট্রেন্ট গুলাকে অ্যাড করতাম। তো ওইটাই করলাম বেসিক্যালি। যে আমার যে ইউটিলিটি ফাংশন ছিল, এই যে 0.5, এই পুরাটা ছিল C0 প্লাস দিয়ে এই পুরাটা ছিল আমার ইউটিলিটি ফাংশন। এই ইউটিলিটি ফাংশনের মধ্যে আমি আমার যে কনস্ট্রেন্ট আছে, কনস্ট্রেন্টটাকে কি করলাম, ইনকর্পোরেট করলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে এখন আমার মেইন ইউটিলিটি ফাংশন। এটাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে C11 এর সাপেক্ষে এবং C12 এর সাপেক্ষে। C11 মানে কি, ওয়ান, এই প্রথম ওয়ান নিয়ে কথা বলতে চাই না, কারণ প্রথম ওয়ান মানে তো হচ্ছে 1 বছর পরের বোঝাচ্ছে। আর এই যে এই ওয়ান, প্রথম এই যে লাস্ট ওয়ান, এটা হচ্ছে স্টেট ওয়ান, এটা হচ্ছে স্টেট টু। ঠিক আছে, তাহলে C11 এর সাপেক্ষে একবার ডিরাইভেশন করবো এই পুরো লাইনটাকে, C12 এর সাপেক্ষে একবার ডিরাইভেশন করবো। তো ডেরিভেশনটা সিম্পল। এখানে দেখতেছি E0 আছে, তো এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে, কারণ এই টার্ম গুলাতে C11 নামে কিছু নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই। আমি তো C11 এর সাপেক্ষে ডেরিভেশন করতেছি। C11 আছে কোথায়, এটাতে C11 আছে। তো এটাতে যেহেতু আছে C11, তো এই C11টা আউট হয়ে যাবে। থাকবে কি, এই যে 0.5 আর এই যে P1 থাকবে। তো এই যে 0.5 আর P1 মাইনাস সাইন আছে, এটা থাকবে। আর কোথায় আছে C11, এখানে নাই। আহ এই যে এটাতে আছে, এবং বাকি টার্মটাতেও C11 কিন্তু নাই। তাহলে জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলি। তো এখানে 1/3.9, এগুলো তো সংখ্যা, এগুলো বসাইতে হবে। এই যে 1/3, 1/3 আর 0.9, এগুলা বসানো হয়েছে। আর লন C11 আছে না, এটা ডিফারেন্সিয়েশন করলে 1/C11 হয়ে যায়। এটা মুখস্থ করতে হবে। লন C11 এর ডিফারেন্সিয়েশন কি, 1/C11। আমি যদি লন এক্স এর ডিফারেন্সিয়েশন করি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, 1/x। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়ে যায়। তাহলে এই যে 1/C11 হয়ে গেল। এখন হইতেছে এই যে 3 দিয়ে এটা 0.9 এর ভাগ দিছে, এটা একটু সিম্পল করছে আর কি। তাহলে এটা পাইলাম আমরা ইকুয়েশন 1। সেম ভাবে এই পুরো ফাংশনটাকে C12 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো C12 যেখানে যেখানে আছে, সেই টার্ম গুলোকে ধরে কাজ করতে হবে। তো C12 কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে এটা কি হবে, C12টা আউট হয়ে যাবে, থাকবে P2 আর 0.5, এই যে 0.5 P2। আর কোথায় আছে C2, C12 এই যে এখানে আছে। তাহলে 2/3.9, এগুলো হুবহু লিখতে হবে, 2/3.9। আর এই লন C12 কে করলে আমরা জানি কি হয়ে যায়, 1/C12। সো এটাকে একটু সিম্পল করে নিলে ইকুয়েশন 2টা এটা আসে। তো ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, সো আমরা ডিফারেন্সিয়েশন করার পরে আমরা আমাদের নর্মাল কাজ কি, নর্মাল কাজ হচ্ছে ইকুয়াল টু জিরো বসানো। তাহলে প্রথম ইকুয়েশনটা সমান জিরো বসাইলাম, এবং সেকেন্ড ইকুয়েশনটা সমান পরে জিরো বসানো হয়েছে। তো প্রথম ইকুয়েশনটা সমান যদি জিরো বসাই, সেখান থেকে কি বের করা যায়, সেখান থেকে C11 এটা সমান কি বের করে ফেলা যায়। বাকি সবকিছু এদিক সেদিক করে নিতে হবে। যেমন এখানে মাইনাস, এই টার্মটাকে এই পাশে আনা হয়েছে, তাহলে প্লাস হয়ে গেল। আর গুণন করা হইলো, তাহলে এটা হইলো। এরপরে হচ্ছে C11 এর জন্য বের করলে তাহলে 0.5 P1 এই পাশে চলে যাবে। এই যে 0.5 P1 এই পাশে চলে আসছে। 0.5 দিয়ে 0.3 ভাগ দিলে 0.6 হয়, 0.6/P1 টা, অথবা যেভাবে আছে সেভাবে রাখলেও চলবে। তাহলে C1 সমান বের হইলো এইটা। আচ্ছা, P1 কিন্তু এখনো আমরা বের বের করতে পারি নাই। আচ্ছা, এরপরে হইতেছে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, সেটা সমান জিরো বসাইলাম। সেটা সমান জিরো বসাই ওইটা কাজ টাজ করে নিলাম, এদিক সেদিক করে C12 এর মানটা বের করলাম। তো C11 এর মান পাইলাম এটা 0.6/P1, আর C12 এর মান পাইলাম 1.2/P2। এই দুইটা জিনিস ডিফারেন্সিয়েশন করে বের করলাম। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু প্রাইস বের করা, এই যে P1 বের করা, P1 এই দুইটার মান বের করা। এগুলা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা বের করার জন্য আমাদেরকে একটা আরেকটা কনস্ট্রেইন্টের মতোই একটা ফাংশন ইউজ করতে হবে। সেটা হইতেছে, উই নো দ্যাট আন্ডার এডি ফ্রেমওয়ার্কে আমরা জানি যে টোটাল কনজাম্পশন এবং টোটাল এন্ডাউমেন্ট সমান। এই কনস্ট্যান্টটা কিন্তু আমরা আগেও ইউজ করছি।
ওইখানে যেভাবে ইউজ করছি এখানে সেম ভাবে ইউজ করব না, এখানে একটু ডিফারেন্ট ভাবে ইউজ করবো। সো টোটাল কনজাম্পশন ইকুয়াল টু টোটাল এন্ডাওমেন্ট। সো এখানে আমরা স্টেট ওয়ান এর জন্য একবার করব, আর স্টেট টু এর জন্য একবার করব। কারণ আমরা তো স্টেট ওয়ানে একবার একটা একটা সিকিউরিটির প্রাইস বের করতে চাই, আর স্টেট টু তে একটা সিকিউরিটির প্রাইস বের করতে চাই। তো স্টেট ওয়ানে কনজাম্পশন কত হয়, স্টেট ওয়ান। সো আমি যখন স্টেট ওয়ান বলতেছি, তো স্টেট ওয়ানটা আসলে কোথায় আছে, 1 নাম্বার বছরে আছে। তার মানে কি 0 বছর বাদ, 0 বছর নিয়ে আর কোনো কথাই হবে না এখানে। কারণ স্টেট ওয়ান স্টেট টু এই জিনিসগুলো তো বিলং করতেছে কোথায়, 1 বছর পরে। আজকের তো আর স্টেট ওয়ান, আজকের তো আর কোনো স্টেট টু নাই। তাহলে স্টেট ওয়ান যখন বলতেছি, তখন মানেই হচ্ছে যে টোটাল কনজাম্পশন এবং টোটাল এন্ডাওমেন্ট এগুলো 1 বছর পরের হিসাব নিকাশ। সো টোটাল কনজাম্পশন 1 বছর পরে কি হবে, 1 বছর পরে, এবং স্টেট ওয়ানে কনজাম্পশন কি হবে, সেটা হইতেছে আমার যে এজেন্ট ওয়ান এর কনজাম্পশন এবং এজেন্ট টু এর কনজাম্পশন, এই যে C11 C11 দুইটাই সেম। কেন? কারণ হচ্ছে আমি তো স্টেট ওয়ান নিয়ে কথা বলতেছি এবং 1 নাম্বার বছর নিয়ে কথা বলতেছি। 1 নাম্বার বছর নিয়ে কথা বলতেছি এজন্য এই যে ওয়ান, এই ওয়ান। আর 1 নাম্বার স্টেট নিয়ে কথা বলতেছি এজন্য এই এখানে ওয়ান, এখানে ওয়ান। তার মানে এখানে এইগুলো না দিলেও চলে আসো। ঠিক আছে, C1 C2 ডিরেক্ট। সেম ভাবে E1 আর E2। ঠিক আছে, দিতে হবে এক্সামে, মনে করে করে দিতে হবে, কিন্তু বোঝার সুবিধার্থে বলতেছি যে আমি যখন স্টেট ওয়ান নিয়ে কথা বলতেছি তখন তো আমি আছি 1 নাম্বার বছরে, আছি স্টেট ওয়ান। তখন তো আর আমার নোটেশন দেওয়া দরকার নাই, আমি জাস্ট কনজাম্পশন অফ 1 নাম্বার এজেন্টস এর এবং কনজাম্পশন অফ 2 নাম্বার এজেন্টস এর, এটা সমান হবে হচ্ছে 1 নাম্বার এজেন্টের এন্ডাওমেন্ট 2 নাম্বার এজেন্টের এন্ডাওমেন্টের সমান হবে। সো টোটাল কনজাম্পশন টোটাল এন্ডাওমেন্ট বসাই দিলাম, C11 এর মানটাই যে উপর থেকে বসাই দিব, C1 এই ওয়ান ওয়ান এর C11 এর মান তো একটাই, C1 এর মান 0.6/P1। এই যে 0.6/P1, এটা দুইজনের জন্য সেম বসাবো কারণ দুইজনের কনজাম্পশন সেম হবে এবং এন্ডাওমেন্টের ইনফরমেশন আমাদের কাছে আছে। এক এক নাম্বার সিকিউরিটি, 1 নাম্বার ব্যক্তি যেটা, 1 নাম্বার ব্যক্তির এন্ডাওমেন্ট কত এবং 2 নাম্বার ব্যক্তির এন্ডাওমেন্ট কত, সেটা দেখে আসি টেবিলে। আহ এই হচ্ছে টেবিলটা, এবং স্টেট ওয়ান নিয়ে আমরা কথা বলতেছি। স্টেট ওয়ান নিয়ে তো 1 নাম্বার ব্যক্তির এন্ডাওমেন্ট হচ্ছে 1 এবং 2 নাম্বার ব্যক্তির এন্ডাওমেন্ট হচ্ছে 4। তাহলে এই দুইটা জিনিসকে 1 আর 4কে আমি নিতেছি এখান থেকে, 1 আর 4 তাহলে 5 হইতেছে। তাহলে এই যে 1 + 4, এখান থেকে আমি এখন P1 সলভ করে ফেলতে পারি ইজিলি। P1 এর মান আসতেছে 0.24। এটাই হচ্ছে আমাদের প্রথম যে কোয়েশ্চেনের আনসার। এবং স্টেট টু তে যদি যাই, স্টেট টু তেও কি হবে, স্টেট টু যখন আমরা কথা বলতেছি তখন এটা কি হয়ে যাবে, 1 2 1 2 1 2 1 2, সব 1 2 হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমি তো 1 নাম্বার বছর নিয়ে কথা বলতেছি, এটা তো ফিক্সড আগে থেকেই 1 নাম্বার বছর। এবং 2 নাম্বার স্টেট নিয়ে কথা বলতেছি, যে আমি স্টেট এখানে ডিফাইন করে দিছি স্টেট টু। স্টেট টু যেহেতু সব 2 হয়ে যাবে, এখন কনজাম্পশন গুলা এবং এন্ডাওমেন্ট গুলা লিখতে হবে। সো C12 এর মান আমরা একটু আগে বের করছি, সো এটা হচ্ছে C12, এটা হচ্ছে C12 সেম জিনিস। আর এন্ডাওমেন্ট, এন্ডাওমেন্ট এটা হচ্ছে ওই যে টেবিল থেকে নিতে হবে, 2 + 6, 2 + 6 8। তাহলে এখান থেকে P2 এর মান বের করে ফেলা যায়, যেটা আসে 0.3। এই যে P1 0.24 আসলো, P2 0.3 আসলো, এটা এক্সপ্লেনেশন কি, এক্সপ্লেনেশন হচ্ছে 1 বছর পরে স্টেট টু অ্যারাইজ করলে, স্টেট টু অ্যারাইজ করলে আমি পাবো $1। স্টেট টু অ্যারাইজ না করলে আমি কিছুই পাবো না, স্টেট টু অ্যারাইজ করলে আমি কিছুই পাবো না, এটা জিরো হবে। ওই রকম একটা সিকিউরিটিজ এর আজকের প্রাইস হইতেছে 0.3। সেম ভাবে আমি এটার জন্য কি বলতে পারি, 1 বছর পরে স্টেট ওয়ান অ্যারাইজ করলে আমি পাবো $1, স্টেট ওয়ান অ্যারাইজ না করলে আমি পাবো জিরো। ওই রকম একটা সিকিউরিটিজ এর আজকের প্রাইস হচ্ছে 0.24। ঠিক আছে, সো এইভাবে দুইটা সিকিউরিটিজ এর দুইটা স্টেটের জন্য দুইটা প্রাইস নির্ণয় করলাম, যে প্রথম স্টেট অ্যারাইজ করলে সেক্ষেত্রে ওই সিকিউরিটিজ এর প্রাইস হবে 0.24, এবং সেকেন্ড স্টেট অ্যারাইজ করলে ওই সিকিউরিটিজ এর প্রাইস হবে 0.3। এখন যেটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল, সেকেন্ড কোয়েশ্চেনে ছিল হইতেছে যে কনজাম্পশন অফ এজেন্ট ওয়ান এন্ড টু, দুইজন এজেন্টেরই টাইম ওয়ানে তাদের কনজাম্পশন কত। তো এটা তো আমরা আগে বের করে রাখছি, কনজাম্পশন ওয়ান ওয়ান সমান হচ্ছে 0.6/P1। সো জাস্ট এখানে P1 এর মানটা বসাই দিলে হয়, P1 এর মান তো আমরা পাইছি, 0.24 বসাই দিলেই যে 2.5 চলে আসে।
এই জিনিসটা কিন্তু ওই যে ডিফারেন্সিয়েশন থেকে আসছে। C11 সমান 0.6/P1। P1টা একটু আগে মাত্র বের করলাম, এই P1 এর মানটা এখন বসাই দিলেই হচ্ছে, সেম ভাবে P2 এর মানটা বসাই দিলেই বের হয়ে আসতেছে 4। তার মানে কনজাম্পশন, এক নাম্বার যে ব্যক্তিটা আছে সে আজকে কনজাম্পশন করবে, এক বছর পরে কনজাম্পশন করবে 2.5। এবং এক নাম্বার এক আর দুই দুজনেই দুজনেই হচ্ছে এক বছর পরে স্টেট ওয়ানে কনজাম্পশন করবে হচ্ছে কত, 2.5। আর যদি স্টেট টু অ্যারাইজ করে তাহলে দুজনেই 4 টাকা করে খাবে। ঠিক আছে, সো এটা একটু মিলানো যায়, ক্রস চেক করে নেওয়া যায় যে আমার আনসারটা ঠিক আছে কিনা। সেটা হইতেছে স্টেট ওয়ানে, যে স্টেট ওয়ান, এটা তো স্টেট ওয়ান, তো স্টেট ওয়ানে এক নাম্বার ব্যক্তিও খাচ্ছে 2.5, দুই নাম্বার ব্যক্তিও খাচ্ছে 2.5, টোটাল কত খাইতেছে? টোটাল হইতেছে তাদের কনজাম্পশন হচ্ছে টোটাল 5। তো এটা একটু এটা দেখা নেওয়া যায় যে এটা কি আমার এন্ডাওমেন্টের সমান হইলো কিনা। এই যে এন্ডাওমেন্ট কিন্তু 4 আর 1, মনে আছে? টেবিল থেকে আনছিলাম এন্ডাওমেন্ট, দুইজন ব্যক্তির এন্ডাওমেন্ট হচ্ছে 4 + 1 = 5। সেম ভাবে এটা এটা কত আসছে? 4 আসছে। তার মানে একজন ব্যক্তি একজন ব্যক্তির কনজাম্পশন হইতেছে 4, তো দুইজনের কনজাম্পশন কত? 8। এই যে 4 + 4 হচ্ছে 8, এন্ডাওমেন্টও কিন্তু 2 + 6 8। তার মানে মিলে গেছে। So, এই হচ্ছে এরোডেব্রো সিকিউরিটিস এর ম্যাথটা আর কি। এখানে একটা সিম্পল একটা ম্যাথ দেওয়া আছে এরোডেব্রো সিকিউরিটিস এরই, যে এখানে প্রাইস অফ বন্ড নির্ণয় করতে বলতেছে টাইম জিরোতে। স্টেট ওয়ান, স্টেট টু, স্টেট থ্রিতে বলা আছে আহ, এক 1 টাকা, 1 টাকা দাম। স্টেট টু অ্যারাইজ করলে 1 টাকা দাম। এবং স্টেট থ্রি অ্যারাইজ করলে এই যে প্রাইস হচ্ছে 1 টাকা। তাহলে এই যে তিনটা জিনিস দেওয়া আছে এগুলো হচ্ছে আসলে প্রাইস অফ বন্ড। স্টেট ওয়ান অ্যারাইজ করলে 1 টাকা, স্টেট টু অ্যারাইজ করলেও 1 টাকা, স্টেট থ্রি অ্যারাইজ করলেও 1 টাকা। তার মানে যেই সিচুয়েশনে অ্যারাইজ করুক না কেন, প্রাইস অফ বন্ড হচ্ছে 1। প্রাইস অফ বন্ড তো অবশ্যই সমান হওয়া উচিত, কারণ হইতেছে তারা তো ফিক্সড পেমেন্ট প্রোভাইড করার জন্য যেই স্টেটই আসুক না কেন তাদের ভ্যালুয়েশন চেঞ্জ হয় না। এই জন্য 1 1 1 তিনটাই সমান। যাই হোক, প্রবাবিলিটি দেওয়া আছে, প্রথম স্টেটের প্রবাবিলিটি 0.5, সেকেন্ড স্টেটের এটা, থার্ড স্টেটের এটা। তো এখন বের করতে হবে আজকের প্রাইস। তো প্রাইস অফ বন্ড টুডে, টুডে বের করার জন্য সিম্পল, ওয়ান কে তার প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে হবে, এই ওয়ান কে তার প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে হবে, এবং এই ওয়ান কে তার প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে হবে। তো 1 × 0.5, হ্যাঁ ভাই, 1 × 0.1 এবং 1 × 0.3, সো যেটা চলে আসলো 0.9। এরপরে বের করতে হবে ইকুইটির প্রাইস। তো সেম, ইকুইটির স্টেট ওয়ান অ্যারাইজ করলে তার প্রাইস হচ্ছে 2 টাকা, স্টেট টু অ্যারাইজ করলে প্রাইস হচ্ছে 1 টাকা, স্টেট থ্রি অ্যারাইজ করলে 4 টাকা। এগুলাকে জাস্ট তাদের যে রেসপেক্টিভ যে প্রবাবিলিটি আছে সেগুলো দিয়ে গুণ দিলেই আজকের ইকুইটি প্রাইস চলে আসতেছে 2.3। ঠিক আছে, সো এখন আমরা বের করতে পারি যে রিটার্ন কতটুকু পাইলাম। বন্ড, এই বন্ডটা যদি আমরা কিনি, এই বন্ড থেকে আমরা কতটুকু রিটার্ন পাইতেছি। সো আজকে ইনভেস্ট করতেছি আমি হইতেছে এই যে 0.9, যেহেতু আমি বন্ড প্রাইস নির্ধারণ করলাম কত, বন্ডের প্রাইস আসছে 0.9, তার মানে এটা হচ্ছে, এটা দিয়ে আমি কিনবো 0.9 দিয়ে আমি যদি কিনি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার পিবি। আর আমি এক বছর পরে তো আমি যে কোনো স্টেট অ্যারাইজ করলে আমি কত পাবো? 1 পাবো। তাহলে আমার এফবি হচ্ছে 1, পিবি হচ্ছে আমার 0.9, এফবি হচ্ছে 1। এখানে 1 + RF⁴ দিয়ে দিব, এটা তো আমরা জানি এফবির ফর্মুলা। সো এখান থেকে RF এর মানটা ইজিলি বের করে নেওয়া যায়, যেটা হচ্ছে 11.11%। সো এরপরে প্রাইস অফ ইকুইটিটা তো মনে হয় না বের করাটা এত সিম্পল হবে, কারণ এটা আমরা আজকের প্রাইস যদিও জানি, পিবি যদিও জানি, প্রেজেন্ট ভ্যালু যদিও জানি, ফিউচার ভ্যালু তো জানি না। ফিউচার ভ্যালু যে কি হবে, 2 হবে নাকি 1 হবে নাকি 4 হবে। 2 এর জন্য একটা বের করতে হবে, 1 এর জন্য একটা বের করতে হবে, 4 এর জন্য একটা বের করতে হবে। সো প্রাইস অফ ইকুইটি রিটার্নটা আসলে ফিক্স না, তো এজন্য আমরা আগে থেকেই বলতে পারবো না যে প্রাইস অফ ইকুইটি থেকে আমরা কি পরিমাণ রিটার্ন পাবো। সো এটা এই পর্যন্তই শেষ। এরপর আছে মার্টিনগেল আর রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন। পড়ি নাই, পরে নেই, পরে দেখি কি করা যায়।